আজকের এই আলোচনায় আমরা সরকারি দলকেও দাঁত দিয়েছিলাম, দিয়েছিলেন না? বিএনপিকেও দিয়েছিলেন, সব দলকে। কারণ আমরা মনে করছি যে আলোচনাটা সবার মধ্যে থেকে তুলতে হবে। আপনারা যারা ইতিহাস পড়েন, যারা শুনে আছে, ভোট ডাকাতি নির্বাচন, বিনা ভোটের নির্বাচন কি এই দেশে 14 সালে প্রথম হয়েছে? 73-এ হেলিকপ্টার দিয়ে ব্যালট বাক্স এনে খন্দকার মুস্তাকের মতো লোককে জেতানো হয়নি, তার পরিণতি আমরা দেখেছি। 73-এর যদি ওই নির্বাচন এরকম না হতো, বাংলাদেশের পরবর্তীতে ওই সময়ের প্রেক্ষাপট হয়তো একটু ভিন্ন হতো, যেটা আজকে আওয়ামী লীগ বলছে, আওয়ামী লীগের বুদ্ধিজীবীরা বলছে। 21শে আগস্ট গ্রেনেড হামলা যদি না ঘটতো, তাহলে আজকের রাজনীতিতে আওয়ামী লীগ এবং বিএনপির মুখোমুখি অবস্থান দাঁড়াতো না। তো আমি একটু পেছনের কথা মনে করিয়ে দিতে চাই যে ঘটনা শুধুমাত্র 2004 সালের 21শে আগস্ট না, 73-এর নির্বাচনের দিকে আমাদেরকে যেতে হবে। জাতীয় নির্বাচন এবং ডাকসু নির্বাচন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচনে সেই ইতিহাস সবার জানা আছে। এখানে অনেক সিনিয়র নেতৃবৃন্দ আছেন, ভালো করেই জানেন। তো এখন কথা হচ্ছে যে দোষারোপের রাজনীতি তো আমরা গত কয়েক বছর ধরে দেখে আসছি। কেউ বলছে যে এই সরকারের অধীনে নির্বাচনে যাব না, আবার কেউ বলছে এক চুল পরিমাণ আমরা লড়ব না। কিন্তু আমরা বলতে চাই, আমরা জনগণের অধিকার আদায়ের জন্য যাকে যতটুকু পরিমাণ লড়ানো দরকার ততটুকু আমরা লড়াবো। তার জন্য যদি রাস্তায় আমাদেরকে জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, আমরা তার জন্য প্রস্তুত আছি। যে কারণে আজকের এই সংলাপ। আপনারা বলেছেন সবাই, সংকটটা বিশেষ করে পলিটিক্যাল ক্রাইসিস থেকেই আমি মনে করি যে সোশ্যাল, ইকোনমিক, অন্যান্য সাইড আমি মনে করি তৈরি হয়েছে। আজকে সুস্থ ধারা রাজনীতি যদি আমরা না তৈরি করতে পারি, তাহলে সংকট থেকে উত্তরণ করতে পারবো না। মঞ্জু ভাই একটা কথা বলেছেন ভালো, আমরা এটাই চাই। রাজনৈতিক দলগুলোকে আগে গণতান্ত্রিক চর্চায় বিশ্বাসী হতে হবে, নিজ দলের মধ্যে গণতান্ত্রিক ধারা প্রতিষ্ঠা করতে হবে, তারপরে আপনি সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবেন। সেটা যদি আমরা না পারি তাহলে সম্ভব না। বড় দলগুলোর দীর্ঘদিনের রাষ্ট্র পরিচালনার অভিজ্ঞতা আমাদেরকে সেটাই বলে যে যখন একবার কোনো মতে সরকারে যেতে পারে, তার খায়েশ থাকে আজীবন ক্ষমতায় থাকার। তো এইভাবে হলে তো সম্ভব না। 90-এ 3 জোটের রূপরেখা ছিল না, সুন্দর দাবি দেওয়া ছিল। কতটুকু বাস্তবায়ন হয়েছে? 90-এ যারা আন্দোলন করেছেন, এখানে সাইফুল হক ভাই সহ যারা ওই সময়ের যারা আন্দোলনের নেতৃত্ব ছিলেন, কতটুকু বাস্তবায়ন হয়েছে? 69-এর যে আপনার 21 দফা যে কর্মসূচি ছিল, সেখানেও তো প্রথম কর্মসূচি ছিল আপনার এই তৎকালীন সেই দলীয় সরকারের অধীনে নির্বাচন না। তাহলে আজকে কেন আমরা মানে 52-53 বছর পরে সেই একই গান আমরা গাবো? শেখ হাসিনা গায়ের জোরে ক্ষমতায় থাকতে চাবে এবং তার নেতাকর্মীরা সেটা কি স্টাবলিশ করার জন্য বিরোধী ভিন্ন মতের মানুষের উপরে হামলা মামলা চালিয়ে যাবে। বিরোধী দলগুলো নানাভাবে বিভক্ত থাকবে, কখনো সাম্প্রদায়িকতার নামে, কখনো জঙ্গিবাদের নামে। আর যারা কাজ করার তারা করেই নেবে, যেটা ফরাদ মাদার সাহেব বলেছেন। আপনাকে বুঝতে হবে এটা বাংলাদেশের রাজনীতি এখন পর্যন্ত বাংলাদেশের রাজনীতিবিদদের হাতে নাই। দিস ইজ ট্রু, স্বীকার করতে হবে। বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন এখন পর্যন্ত বিদেশি ক্রিয়ানরক ছাড়া এই দেশের জনগণ করতে নানা কারণে সক্ষম হয় নাই। হয়তো কিছু কিছু ক্ষেত্রে ব্যতিক্রম কিছু ঘটনা ঘটেছে, যে কারণে বলেছেন যে তৃতীয় শক্তি, দ্বিতীয় শক্তি, চতুর্থ শক্তি নয়, গণশক্তির উত্থান ঘটাতে হবে। এবং ইনশাল্লাহ গণ অধিকার পরিষদ সেই লক্ষ্যে কাজ করছে। আমি বিনয়ের সাথেই বলবো, আমার কিছু কিছু আমাদের সিনিয়র নেতৃবৃন্দের প্রতি আমার একটা অভিমান আছে, অভিযোগ আছে। তাদের মধ্যে এত বিভেদ, এত প্রবলেম, একজনকে ডাকলে আরেকজন আসে না, আবার আসলে বসা, কে কোথায় বসবে, এগুলো নিয়েও নানা ধরনের কথা, একটা বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয়। তো তারপরে আমরা চেষ্টা করেছি এই ধরনের রাজনৈতিক আলোচনা কমায়, ডায়াস করে গোলটেম সবাই মুখোমুখি। আমরা চেষ্টা করেছি সব দলকে মুখোমুখি রেখে আলোচনা করতে। সব দলের সিনিয়র নেতৃবৃন্দ আছেন, যার যার দলের একটা দৃষ্টিভঙ্গির আলোকে বক্তব্য রেখেছেন, যার মধ্যে দিয়ে আমরা একটা মূল আমরা জিস্ট খুঁজে পেয়েছি, যেটা আমরা মনে করি ইব্রাহিম ভাই যেটা বলেছেন, এটা আমাদেরও প্রোগ্রাম আয়োজন করার আগে এই চিন্তা ভাবনাটা ছিল। প্রথম কথা, আজকের নেতৃবৃন্দের আলোচনার আলোকে আমরা পরবর্তীতে ছোট্ট কিছু একটা পেপার আপনাদের সামনে উপস্থাপন করবার একটা প্রোগ্রামে আজকের আলোচনার জিস্ট হিসেবে, যে কারণে অবশ্যই ঈদের পরে জুলাইয়ের শেষ দিকে আমরা আরেকটা ফলো আপ প্রোগ্রাম করব। সেখানে যেটা ইব্রাহিম ভাই বলেছে, আজকের অভিজ্ঞতা থেকে আমরা দেখেছি 3:30 থেকে শুরু করেও আজকে
4.5 ঘন্টায় শেষ করতে পারিনি। তো সেই ক্ষেত্রে আমরা হয়তো আগেই বলে নিচ্ছি, হয়তো সবাইকে সেদিন বক্তব্য দেওয়া সম্ভব হবে না, কিন্তু আপনাদের আলোচনার আলোকে আমরা একটা পেপার তৈরি করে সবার মাঝে দিব, সেটার আলোকে বা আপনাদের নতুন কোনো চিন্তা ভাবনা থাকলে সেখানে আপনারা উপস্থাপন করবেন। বিভিন্ন দলের জোট আছে, মোর্চা আছে, নিজস্ব দলের পলিসি আছে, কিন্তু আমি মনে করি আজকে বাংলাদেশে অবশ্যই আমরা সংবিধান সংস্কার করতে চাই, নির্বাচন কমিশনকে স্বাধীন হিসেবে গড়ে তুলতে চাই, আমরা বিচার বিভাগকে বিশেষ করে নিম্ন আদালতকে উচ্চ আদালতের অধীনে নিতে চাই, এবং এই যে বিচার বিভাগকে নির্বাহী বিভাগ থেকে নামে মাত্র পৃথকীকরণ করা হয়েছে এটি কার্যকর নাই বর্তমানে। যে কারণে জাফরুল্লাহ চৌধুরী বলেন, এটা আমার কথা না, যে বিচারপতিদের কোমরে জোর থাকে না অনেক ক্ষেত্রে, তো জোর বাড়াতে হবে। এখন আবার অনেকে এইসব বিষয় নিয়ে কথাও বলতে খুব ভয়, আতঙ্ক, ডিজিটাল নিরাপত্তা আইন এমন একটা অবস্থা যেটা বলছে পদ্মা সেতু নিয়েও কথা বলা এখন ব্লাসফেমির মতো। এইরকম একটা রাষ্ট্রের বাস্তবতায় আমরা দাঁড়িয়ে আছি। আজকের এই আলোচনায় আমরা সরকারি দলকেও দাঁত দিয়েছিলাম, দিয়েছিলেন না? বিএনপিকেও দিয়েছিলেন, সব দলকে, কারণ আমরা মনে করছি যে আলোচনাটা সবার মধ্যে থেকে তুলতে হবে। তারপরে আমরা কোন কোন জায়গায় সংস্কার চাই, ঐক্যমত হই, তারপরে আমাদের আন্দোলন সংগ্রাম বা চূড়ান্ত দিকে যেতে হবে, যে না আমরা এই বিষয়গুলোতে এই দলগুলো একমত, তারপর তারা নামেন এক জায়গায়। সাইফুল হক ভাই যেটা বলেছেন, যেখানে 30-35টা দল আছেন, সঙ্গত কারণেই আজকের আলোচনার কোনো মৌলিক রিজিড দাবি ছিল না যে যেই দাবি দেওয়ার আলোকে সবার ঐক্য কিংবা অনৈক্য তৈরি হবে। ভবিষ্যতে যদি আমরা একটা ডকুমেন্ট তৈরি করতে চাই, কিছু দাবি দেওয়া তৈরি করতে চাই, সেখানে অনেকের মত পথ থাকতে পারে। তো সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রেই একটা জোটে আসা, একটা ফ্রন্টে আসা একটু ডিফিকাল্ট হয়। কিন্তু আমরা মনে করি আমাদের দেশে যদি আমরা গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক রূপদান করতে পারি, আমাদের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে সেইভাবে আমরা গড়ে তুলতে পারি, আমাদের বিচার বিভাগ, আমাদের নির্বাচন কমিশন, আমাদের মানবাধিকার কমিশন, এইরকম প্রতিষ্ঠানগুলোকে যদি আমরা গড়ে তুলতে পারি, আমাদের বিশেষ করে যেই বিশ্ববিদ্যালয়গুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো, বঙ্গবন্ধুর নিয়ে আমাদের আওয়ামী লীগের বিশেষ করে নেতৃবৃন্দ বা অন্যান্য নেতৃবৃন্দ এত অহংকার গর্ব, এই যে বঙ্গবন্ধু, আমি কখনো শেখ মুজিবুর রহমান বলে আমি সম্বোধন করি না, তার জাতীয় নেতা, জাতির তার অবদান আছে, বঙ্গবন্ধুই বলে থাকি আমরা। তো এই বঙ্গবন্ধু উপাধি দিয়েছিল সেই 69-এর ছাত্র নেতারা, বঙ্গবন্ধুকে তৈরি করেছে ছাত্র নেতারাই। সুতরাং সেই ছাত্রদের সুস্থ ধারা নেতৃত্ব বিকাশের যে একটা পথ ছিল ছাত্র সংসদ নির্বাচন, এই তথাকথিত গণতান্ত্রিক শক্তিগুলো সেটা বিকশিত হতে দেয় নাই, কারণ ছাত্র সংগঠনগুলোকে তাদের রাজনীতির লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করতে চেয়েছে, যে কারণে তাদের মেধা রাজনীতি চর্চার পরিবর্তে তাদের হাতে অস্ত্র তুলে দিয়েছে, তাদের হাতে কালো টাকা তুলে দিয়েছে। সেটা এরশাদ দিয়েছেন, সেটা বিএনপিও দিয়েছে, আওয়ামী লীগও দিয়েছে। আজকে কেন আইয়ুব খানকে গালি দেন, এরশাদকে গালি দেই, আমরা স্বৈর শাসক বলি? আইয়ুব খান, এরশাদ তো সামরিক শাসক হয়েও ভালো ছিল, তাদের আমলে ছাত্র সংসদ নির্বাচনগুলো ছিল, ছাত্রনেতা তৈরি আছে। আজকে রাশেদ খান মেনন বলেন, মতিয়া চৌধুরী বলেন, মাহমুদুর রহমান মান্না বলেন, আমানুল্লাহ আমান বলেন, এরকম যারা তৈরি আছে, আসাম আব্দুর রব বাংলাদেশের পতাকা উত্তোলন করেছে। স্বাধীনতা অলিখিত ঘোষণা তো সেদিনই দিয়ে দিয়েছিল যেদিন বাংলাদেশের পতাকা উত্তোলন করেছিল। কারা করেছিল? ছাত্ররা করেছিল। বঙ্গবন্ধুকে বঙ্গবন্ধু বলে কারা দিয়েছিল? ছাত্র নেতৃবৃন্দ দিয়েছিল। আজকে সেই ছাত্রদের সুস্থ ধারার রাজনীতি চর্চার পথটাকে বন্ধ করে দিয়ে হয়েছে। ছাত্রদের একটা অস্ত্র তুলে দিয়েছে, এখন তার এক সহপাঠী আরেক সহপাঠীকে পিটিয়ে মারছে। বুয়েটে চান্স পেয়েও আজকে শিক্ষার্থীরা, তার অভিভাবক উদ্বেগ উৎকণ্ঠায় থাকে তার ছেলেকে ভর্তি করবে কিনা। সুতরাং এই ধরনের বাংলাদেশ, এই ধরনের শিক্ষা ব্যবস্থা আমরা তো চাইনি, যেখানে বদলাতে হবে। বিশ্ববিদ্যালয় কলেজে ছাত্র সংসদ নির্বাচন যদি দেওয়া হয়, আমি বিশ্বাস করি বাংলাদেশের রাজনীতিতে আমূল পরিবর্তন ঘটবে। একদল মেধাবী, তুখোর, সৎ, সাহসী ছাত্ররা ছাত্র নেতৃত্বের মধ্যে দিয়ে পরবর্তীতে জাতীয় নেতৃত্ব জায়গা করে নিতে পারবে। আমার যাকে আপনারা এখানে এসেছেন, অনেক সিনিয়র যারা ভালোবাসেন, স্নেহ করেন, আমার একটা রাজনৈতিক আইডেন্টিটির কারণে, শুধুমাত্র কোটা সংস্কার আন্দোলনের কারণে না।